এই তো খালি এনে দিয়া চলা নেই গেল ধরে রাই দাঁড়া এই ব্যাগ নে লাগবো নিচে দে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো বন্ধুরা। আর আমি কেমন আছি আমার চোখ মুখ দেখে তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো। আমি একটুও ভালো নেই বন্ধুরা। গতকাল আমি ভেবেছিলাম ব্লগ করব না, একটু রেস্ট করব। মানে পরশু দিন আয়ুষের পাপা গেছে, তো ও যাওয়ার পর তো ঘুমিয়েছি পুরা। কাল ভেবেছিলাম ব্লগ তৈরি করব না, যেহেতু আমার জমা হওয়া ব্লগ আছে। বাড়ি আসার পর না আয়ুষের শরীর খারাপ যাচ্ছে বলে আমি এডিট করে ব্লগ আপলোড করতে পারছি না। তাই ভাবলাম একটা দিন রেস্ট করে যাই, তারপর তো আবার সেম রুটিনেই চলবে। রেস্ট বলতে ব্লগ করব না, আর এছাড়া এখানে তো কাজকর্মের সেরকম চাপ নেই। আর আমার একটু কাশি ভাব ছিল, আয়ুষেরও সর্দি লেগেছে বলে গতকাল না আয়ুষের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম। ভাই কোন ফাঁকে কেচে দিয়েছে আমি বুঝতে পারিনি, কেচে একদম মেলে দিয়েছে। কিন্তু বন্ধুরা সেই সুখের কপাল মনে হয় আমার নেই। দুপুরের পর থেকেই না হঠাৎ করে আয়ুষের একটা অদ্ভুত সিমটম দেখা দিয়েছে, যেটা ওর জীবনে কোনো দিনও হয়নি। দুপুরবেলায় ঘুম পাড়িয়েছি রোজকার মতো, তারপর হঠাৎ করে না ওর ঘুম ভেঙে গেছে, আর ও থরথর করে কাঁপছে। এতটাই কাঁপছে, ওর যখন জ্বর এসেছিলো তখনও সেরকম কাঁপেনি। আমরা তো সবাই রীতিমতো ভয় পেয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমি এসে বাবাকে ফোন করলাম, বললাম যে আমি আজই চলে আসি। তো ও আবার খুব একটা ভয় পায় না, ও আমাকে সাহস দিয়ে বললো যে না আসতে হবে না, তুমি ওষুধপত্র তো সব সঙ্গে রয়েছে, তুমি দিয়ে যাও, ঠিকঠাক মতো ঠিক হয়ে যাবে। আমার ননাসও বললো যে না সব বাচ্চারই এখন ওয়েদার চেঞ্জে সর্দি কাশি জ্বর হয়ে যাচ্ছে। তো যাই হোক, পরে এক এক করে ওষুধ দিয়ে যাচ্ছি। কাঁপুনি কমেছে, কিন্তু শরীর তো কিছুতেই ঠিক হচ্ছে না। কপাল পেট সারা শরীর একদম আগুনের মতো গরম। তো এইভাবে করেই বন্ধুরা রাতটা কেটেছে। একটু বাদে বাদে ওর কপালে হাত দিচ্ছি, জলপটিও দিতে পারছি না যেহেতু সর্দি আছে। সব কিছু ওষুধ দিয়ে যাচ্ছি। সারাটা রাত যে আমাদের কি করে কেটেছে বন্ধুরা, আমরা ফুলদা বাদে যে 3 জন মানুষ রয়েছি, আমাদের দু চোখের পাতা এক হয়নি। আয়ুষ একটু বাদে বাদেই কান্না করছিল, আবার কখনো কখনো ঘুমোচ্ছিল, আর খায়নি। গতকাল ভাত খাওয়াতে পারিনি। ও যবে থেকে ভাত খাওয়া শিখেছে খাওয়া নিয়ে বাহানা করে, কিন্তু গতকাল এমন একটা দিন গেছে একদম দানা পেটে ঢোকেনি। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠেছে, একটু হাসি খুশি ছিল, খুব একটা যে সুস্থ বলবো তা নয়। গতকাল যেহেতু খায়নি একটা ধকল গেছে ওরও, তাই একটু তো টায়ার্ডনেস কাজ করবেই। তো আজকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন মা ওর পাশে রয়েছে, আর আমি কাপড়গুলো কেচে দিয়েছিলাম। আমি যে বিছানায় থেকেছি ওটা তো খুব নোংরা হয়ে গেছে, তাই বালিশের কভার, তারপর বেডশিট, লেপের কভার সবই কেচে দিয়েছি। ভাই একটু হেল্প করেছে জল নিঙাতে। তো এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি এই যে দেখো আমাদের নিজের জমি লাউ শাক নিয়ে বাড়ি যাচ্ছি। ওখানে লাউ শাক খাই ঠিকই, কিন্তু এটা তো একদমই তাজা না, তাই এটা টেস্টই অন্যরকম। তো মাকে বলেছিলাম কাল চলে যাব আমি, এটা যদি মা আমাকে খাইয়ে না দিতে পারে তাহলে ওরা না আর এই শাক খেতে পারবে না, ওদের মনটা কেমন করবে। তাই আজকে ইচ্ছে না করলেও আমি এগুলো নিয়ে যাচ্ছি। তো চলো এবার রান্নাঘরে ঢোকা যাক, একটু মাকে হেল্প করার চেষ্টা করবো, আজ যেহেতু ঘুমোচ্ছে। গতকাল যে আয়ুষের খাবারটা করেছিলাম বন্ধুরা, এই যে দেখো রয়ে গেছে। আর ছোটো মাছ এনেছিল ভাই, মৌলা মাছ এনেছিল। আগে যখন এনেছিল আমি আসার পর তখন তো আমি খেতে পারিনি, আয়ুষের হাম হয়েছিল বলে। তো তাই জন্য গতকাল আবার এনেছিল, কিন্তু কাল ওরকমই খাওয়া হয়েছে। রাতের বেলায় কারোরই খাওয়া হয়নি, তাই দেখো এতটা তরকারি রয়ে গেছে।
শুধু একবেলা আমরা খেয়েছি, ওর শরীর খারাপ বলে, তবুও সেই খাওয়াটা আমাদের তৃপ্তি করে খাওয়া হয়নি। ভাতও ছিল অনেক, কিছুটা ভাত ফুলদাকে দেওয়া হয়েছে, আর বাকিটা আজকের খাবারে মেশানো হবে। এই তরকারিটা গরমে বসিয়ে দিলাম, ভালো করে জাল করে রাখলে শীতের দিনে বাসি তরকারি খেতে আরও বেশি ভালো লাগে। তো ভাতটা মা রেডি করে রেখেছিল, আমি গ্যাসটা ধরিয়ে দিই। আয়ুষ উঠে পড়েছে, আমি শুধু আয়ুষের খাবারটাই বসাতে এসেছি, এর বেশি করার মতো আমার কোনো সাধ্য নেই, আর মাও অ্যালাউ করে না। কি দেখো তো, তুমি একটু খাবার খাও না ঠিকঠাক, তোমার শরীর খারাপ হয়ে যায়। আমি যে একটু একদিনের জন্য ডিম্মাকে রান্না করে খাওয়াবো, সেটাও হয় না। হ্যাঁ, কত কষ্ট করে রান্না করছে। আছে ভিতরে আছে, এই দেখো ডিম্মা আমাদের জন্য শাক রান্না করছে, তোমার জন্য পাতা নিয়ে যাবো না, ভিতরেই আছে দেখো। এই দেখো এখানে টমেটো রেখেছে, এটা দিয়ে কি রান্না করবে বলো তো? এটা দিয়েও একটা টেস্টি খাবার রান্না করবে। কি ক্যামেরাতে হাসছো? তুমি যে খাবার খাওনি, দেখাবো সবাইকে। এই যে তোমার খাবারের পরিস্থিতি, খাবার তো খাওনি, এদিকে ডিম্মাকে দিয়ে কাজ করাচ্ছ। তোমার মশলাটাই আমি দেখতে পারলাম না। অনেক কিছু দিছো তো, কিশমিশ, ছোলার ডাল, খাবার তো খেলোই না। ওনাকে খাবার খাওয়ানোর চক্করে করে মায়ের হাতের এত সুন্দর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ফুলকপি আলুর তরকারি রান্না করছে একদমই অন্যরকম ভাবে, সঙ্গে কিশমিশ দিয়েছে, একটুখানি ভেজানো ছোলার ডাল দিয়েছে, টমেটো দিয়েছে, আর মশলা কিছু দিয়েছে আমি দেখতে পারিনি। খুবই টেস্টি হবে তরকারিটা, দেখেই মনে হচ্ছে। তেল মশলা কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছে। মায়ের হাতের অতুলনীয় রান্না করা খাবার খেয়ে বন্ধুরা চলে এসেছে জমিতে। সূর্যটা যা লাগছে না বন্ধুরা, এই দেখো মনে হচ্ছে যে একদম দু হাতে ধরা যাবে, এতটাই কাছে, একদম ডিমের কুসুমের মতো। তো জানি না এই অপরূপ সৌন্দর্য আবার কবে দেখতে পারবো। আরে পাখি, বসেছিস তো বসেছিস, আমার কাপড়ের উপরে কিন্তু বসবি না। এই যে দেখো বাঁশের উপরে একটা কালো রঙের পাখি বসে আছে, মনে হয় কোকিল। এবার বাড়ি এসে আয়েশকে নিয়ে যা ভুগলাম, মায়ের হাতে রান্না করা খাবার, আমার গ্রামের বাড়ির এমন মনোরম দৃশ্য আবার যে কবে দেখা সৌভাগ্য হবে জানি না বন্ধুরা। রাগে বলি মাকে যে আমি আর আসবো না, এসে আমার চোখের সামনে তুমি এভাবে কাজ করো। আমি তো এতটা কাজ ছাড়া থাকি না শ্বশুরবাড়িতে, দেখো তোমরা, আর এখানে এসে একদম হাত পা বাঁধা পড়ে যায়, কিছুই করতে পারি না, তখন খুব দুঃখ লাগে। তো এবার পিছনে এসছি একটা বড় কারণ জানোই, জামা কাপড়গুলো নিতে এসছি। জামা কাপড়গুলো কাচতে বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেছিলো, কিন্তু এই জায়গাটাতে বললাম না সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত খুব সুন্দর রোদ আসে, এখনও মনে হয় যদি মায়ের একটা শাড়ি কেচে ছড়িয়ে দেওয়া যায় শুকিয়ে যাবে। তো তাই জন্য না জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সবগুলোই। তো এবার গিয়ে মায়ের লেপের কভারটা লাগাবো। আয়ুষ আছে মামার কাছে। কিরে হাস, জমি খুঁড়বি না কিন্তু, যা ভাগ ভাগ ভাগ। এই যে দেখো বন্ধুরা, আমাদের এবার আলু করেনি, ভুট্টা করেছে। ভুট্টা গাছগুলো গজিয়ে উঠছে সবগুলো। এই যে দেখো পুরো জমিতে ভুট্টা লাগিয়েছে। আলু চাষ করা না অনেক খরচ সাপেক্ষ, একবার মারাত্মক লস হয়েছে, তাই ভরসা পায়নি এবার আলু করতে, তাই ভুট্টাই করেছে। গত বছরও ভুট্টাই করেছিল। এই মাটি খুঁড়বি না কিন্তু, কুকুরগুলো না এত দুষ্টুমি করে, ওই নরম মাটি পেয়ে দু হাতে খামচে খামচে খুঁড়ে রাখে, গাছগুলো উঠে যায়। আর তো ছাগল গরুর অত্যাচার রয়েছেই, তাই দেখো রাস্তার পাশে নেট দিয়ে বেড়া দিয়েছে, এদিকেও নেট দিয়ে দিয়েছে। কিছু শাকপালা করেছে, এখনও গজায়নি ঠিকঠাক মতো, তো এগুলো আর এবার খাওয়ার সৌভাগ্য হবে না আমার। এখানে দেখো বন্ধুরা রসুন করেছে, আর রসুন ক্ষেতের মাঝে মাঝে না কয়েকটা সর্ষা গাছ এমনিতেই উঠেছে, এগুলো কিন্তু আমাদের বীজ ছড়ানো হয়নি। আর ওখানে করেছে পালং, তোমরা দেখেছিলে পরশুদিন না কবে ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে দেখো এখান থেকে কয়েকটা আমি তুলে নিয়ে যাব আয়ুষের জন্য। আর এখানে দেখো গাজর ফেলেছে আর ধনে ফেলেছে, এই যে দেখো ধনে গাছ গজাচ্ছে, এই যে একটা পাতা জাস্ট ধনে পাতা দেখে মনে হচ্ছে, এই যে, আর সঙ্গে আছে গাজর। আর মাঝখানে দেখো ফাঁকে ফাঁকে গাঁদা ফুলের চারা লাগিয়েছে, এই যে ওখানে তো কয়েকটা লাউ গাছ আছে তোমরা দেখেছো। এদিকে দেখো বন্ধুরা খুব সুন্দর কিছু লাউ গাছ উঠেছে, এগুলো লাগানো হয়েছে যত্ন সহকারে রসুন ক্ষেতের চারপাশে। এগুলো লক্ষণ দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে। এই লাউ গাছগুলোতে না ভাই বলেছে মাচা তৈরি করে দেবে। আমি বন্ধুরা জমির ফসলগুলো একটু দেখতে দেখতে সূর্যটা দেখো প্রায় ডুবেই গেছে।
এই যে দেখো, তবুও কি সুন্দর একটা আলো ছড়িয়ে দিয়েছে, কি অপূর্ব লাগছে। ঠান্ডা লাগছে তাই চলে যাচ্ছে। থাক থাক থাক, ঠাকুরকে বলো তোমার শরীরটা ভালো করে দিতে। আর না হচ্ছে হ্যাঁ যেমন তো দিনের বেলাটা বন্ধুরা সারাদিনে আয়ুষ মোটামুটি ভালোই সুস্থ ছিল। খাবার নিয়ে তো জ্বালাতন সবসময়ই করে, এখন যেহেতু শরীর খারাপ চলছে এখন তো একটু বেশিই করবে, সেটা আর আমি বললামই না। কিন্তু সন্ধ্যের পর থেকে না ঠান্ডাটা তো অত্যাধিক পড়ে এখানে, তাই ওর খুব শ্বাসকষ্টের মতো শুরু হয়ে গেছিলো। তাই আর আমি রিস্ক নিলাম না, বাধ্য হয়ে পরে নেবুলাইজারটা ইউজ করেছি। দিনের বেলাটা দেওয়ার দরকার পড়েনি, ভেবেছিলাম ওষুধের উপরই রাখবো, নেবুলাইজারটা ইউজ করতে হবে না, কিন্তু রাত্রেবেলায় বাধ্য হলাম আর কি দিতে। তো নেবুলাইজার দেওয়ার পর তো জানোই একটু ঘুমের ভাব চলে আসে, খাবার দাবার খাইনি বলেই চলে, রাতে ওভাবেই চলছে, ঘুমোচ্ছে, ঘুমিয়ে পড়েছে। আমি আর মা খেতে গেছিলাম, ভাইয়ের কাছে দিয়ে খেলছিল, তো তাড়াতাড়ি করে খেয়েছি, মুখও ধোয়া হয়নি এখনও, ওর এতটাই ঘুম পেয়ে গেছিলো। তো এসে ঘুম পাড়িয়ে দিলাম, মশারিটা টাঙিয়ে দিলাম। এবারে গিয়ে আমি মুখ টুক ধুয়ে একটু মাথায় তেল দেবো। কই আমি বলিনি, কোটাটাই রাইতে পারলাম না। ও মা দেও তো ওই যে সর্ষের তেলটা, আবার গরম করতে লাগবে। ঘুমাইতেছে যে এখন দিব কি করে? কোনটা? এটা থাক, কম্বলটা দেই নেই এখনো। সন্ধ্যের পর অবশ্য একবার তেল মালিশ করে দিয়েছিলাম, তখন না ও কিছুটা আরাম পেয়েছিল। এখন বোধহয় আর দেওয়া যাবে না। কই খেলনা গো আওয়াজ করে, এই তো। আমি রাখি নাই তো মুখ, দেখো তো ওই সুতোর উপরে নাকি। তাহলে আমি বিছানায় দেখতেছি না, তোমার ভাই ফেলাই দিল। তুমি শো, আমি দিচ্ছি। তাহলে সারা রাত ঘুমোতে পারিনি তো, আজকে যদি চুলে তেল না দিই না তাহলে কেউ এই নো মাম্বু। আয়েশের সঙ্গে খেলতে খেলতে বন্ধুরা মা আয়েশকে নিয়ে বিছানা থেকে পড়ে গেছিল, তাই না কোমরে একটু চোট লেগেছে, তাই জন্যই মুভের খোঁজ হচ্ছিল। কন্টিনিউ মুভ লাগাচ্ছে, তারপর ব্যথার ওষুধও 2 দিন খেতে হয়েছিল। ভাগ্যিস আয়েশের কোনো জায়গায় চোট লাগেনি, কিন্তু বন্ধুরা এই ঠান্ডার মধ্যে কোমরে ব্যথা নিয়ে কাজ করতে মায়েরও তো খুব কষ্ট হবে। ঠান্ডাতে তো এমনিতেই ব্যথা সারতে চায় না তাড়াতাড়ি। মাথায় বন্ধুরা তেল একদম ঢেলে দিয়েছি, মাথা ঘুরঘুর করছিল, এমন লাগছিল মাথা এমনভাবে ঘুরছিল মনে হচ্ছিল যে পুরো ঘর বাড়ি বোধহয় গোল হয়ে ঘুরছে। তা আঁচড়ানোর সুযোগ হয়নি, মা তাড়া দিচ্ছে, কাল দেখেছে সারা রাত এক ফোঁটা ঘুমোতে পারিনি। অ্যাকচুয়ালি মেয়েদের কষ্ট তো একমাত্র মায়েরাই বোঝে না, তাই বারবার বলছে যে আঁচাতে হবে না, শুয়ে পড়ে, একটু ঘুমানোর চেষ্টা কর, আয়ুষ যেহেতু এখন ঘুমোচ্ছে তুই ওই সুযোগে একটু ঘুমিয়ে নে। ঠান্ডা পড়েছে থেকে বন্ধুরা গরম জল খাচ্ছি, গরম জল খেয়ে না মোটেই তৃপ্তি মেটে না, কিন্তু আয়ুষের ভালোর জন্য খাচ্ছি, কোথায় আর ভালো হচ্ছে, ছেলেটা আমার ভুগছে। আমার গোছ গাছ কিছুই সেরকম হয়নি বন্ধুরা, এখন আর পারছি না, সকালবেলাই করতে হবে, এখন গোছানোর শক্তিও নেই শরীরে, আর তাছাড়া আওয়াজ হবে, আয়ুষের ঘুমটা ভেঙে যাবে। এবার গিয়ে শুয়েই পড়বো বন্ধুরা, সকালবেলায় কিভাবে হবে সেটা দেখা যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, কাল আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো বন্ধুরা। আয়ুষের জন্য একটু প্রে করো, ও যেন একটু সুস্থভাবে বাঁচতে পারে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সিটি।